আচ্ছা, কি অবস্থা সবার? আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? বাকিরা কেউ জয়েন হইতে চাইলে জয়েন হইতে থাক। আচ্ছা, তোমরা অনেকে আর কি কয়েকজন নতুন আছো মেবি। তো তো আমার পরিচয়টা দিয়ে নেই, আগে ক্লাসে দেওয়া হয় নাই। তো আমি হলাম আর কি, আমার নাম হলো মাশরাফি হাসান সিয়াম। আমি এখন পড়ালেখা করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কুয়েট। তো আর কি অলিম্পিয়াডের সাথে আমার আর কি মানে আগে থেকেই সম্পৃক্ততা আছে। মানে আমি আর কি তোমার 2020-এর ইন্টারন্যাশনাল মানে ফিজিক্স অলিম্পিয়াডে আর কি ন্যাশনাল রাউন্ডে আর কি তোমার চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে তোমার ইন্টারন্যাশনাল এশিয়ান আর ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের ক্যাম্পের জন্য আর কি সিলেক্ট হয়েছিলাম, ঠিক আছে। পরে আর কি ওই বছর করোনার জন্য মানে ক্যাম্পটা হয় নাই। মানে আর কি ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড হয় নাই, ক্যাম্প শুরু হয়েছিল, পরে আর কি স্থগিত হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা হলো তোমার যে wait, আমরা আচ্ছা, এই পর্যন্ত বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা আর কি আজকে যে টপিক দিয়ে শুরু করবো, তো লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? একক ভেক্টর, তাই না? তো কারো সমস্যা যদি থাকে আগের ক্লাসে, তো আমাকে জানাইও, ঠিক আছে। এখন আমরা যেটা শুরু করব এটা হলো তোমার যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। এটা ইংলিশে বলা হয় তোমার যে কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। কোঅর্ডিনেট সিস্টেম। আর বাংলায় বলা হয় যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, আজকের আচ্ছা, টপিকটা তোমার নাম হলো যে মেইনলি যে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস ইন কোঅর্ডিনেট সিস্টেম, মানে কি যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের উপস্থাপন, ঠিক আছে। মানে তোমার আমরা আর কি তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেটা আছে, এটা কি আমি বলতেছি, এটার মাধ্যমে আমরা আর কি ভেক্টরকে প্রকাশ করবো, ঠিক আছে। এখন দেখো যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কি। তো তোমার মনে করো, আচ্ছা প্রথমে বললাম আমরা কার্তেশীয় স্থানাঙ্ককে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। দুইটা টাইপ আছে মেইন, একটা হলো যে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। বাংলায় হলো যে তোমার টু ডাইমেনশনাল, ইংলিশ হলো টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল, ঠিক আছে। আর আরেকটা হলো তোমার ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাকে ইংলিশে বলা হয় তোমার থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে। থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এখন দেখো, তো থ্রি ডাইমেনশনালটা হইলো তোমরা যে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জন্য মেইনলি। তো এটা তোমাদের লাগবে না, কারণ এ জায়গায় যারা বেশিরভাগই আছো তারা হলো যে জুনিয়র বা প্রাইমারি বা সেকেন্ডারি ক্যাটাগরি, ঠিক আছে। তো তোমাদের যারা লাগবে এটা হলো যে টু ডাইমেনশন
রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের উপস্থাপন। এখন দেখো যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি। তো তোমরা যারা আছো মোটামুটি সবাই তো গ্রাফ পেপার চিনো, তাই না? তো তোমরা তো গ্রাফ পেপার ইউজ করছো, ক্লাস 6 থেকে গ্রাফ পেপারের ইউজ আছে, ঠিক আছে। তো গ্রাফ পেপারে দেখো না যে দুইটা অক্ষ থাকে, ঠিক আছে। একটা কি এক্স অক্ষ, আরেকটা থাকে হলো তোমার ওয়াই অক্ষ। তো তোমার এই যে অক্ষ, তারপরে যে কি থাকে তোমার এটা থাকে, এই পয়েন্টটা হলো তোমার 0 0, ঠিক আছে। আর এদিকে দাগকাটা থাকে যে ঘর থাকে। তো কোনো ঘর এরকম পাঁচটা করে দাগ থাকে, আচ্ছা এরকম আর কি ঘর থাকে। 1 2 3। দেখো এই যে তুমি এই জায়গায় যত হিসাব নিকাশ করো, মনে করো এই জায়গায় একটা বিন্দু নেও, বা এই জায়গায় একটা বিন্দু নেও, এই জায়গায় একটা বিন্দু নেও, এই জায়গায় একটা বিন্দু নেও, সব হিসাব নিকাশ কিসের সাপেক্ষে করি আমরা বলো তো, কোনটা সাপেক্ষে করি? সবাই আনসার দাও যে এই জায়গায় এই গ্রাফে যত হিসাব অরিজিন। নিকাশ, তো এটা কোন কিসের সাপেক্ষে করি আমরা? অরিজিন। হ্যাঁ, অরিজিন। মানে ও বিন্দুর সাপেক্ষে আমরা সকল হিসাব নিকাশ এ জায়গায় করা হয়, ঠিক আছে। মানে তুমি যেদিকে যাও, যদি তুমি এক্স অক্ষের দিকে যাও তাহলে তুমি এই যে এই অরিজিন থেকে যাইতে হবে, ঠিক আছে। আবার যদি অরিজিন মানে কি, এটাকে তোমার বাংলা বলা হয় যে মূল বিন্দু, বা আচ্ছা উৎপত্তি বলেও, মূল বিন্দু, ঠিক আছে। তো এই মূল বিন্দু বা অরিজিনের সাপেক্ষে আমরা সকল হিসাব নিকাশ করে থাকি, ঠিক আছে। এখন দেখো, তো তোমার এই যে তোমার ব্যবস্থাটা, এই যে সিস্টেমটা, এটা একটা সিস্টেম না, তো এই সিস্টেমটারই নাম দেওয়া হয় তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, বা ইংলিশে এটাকে বলা হয় যে কোঅর্ডিনেট সিস্টেম, বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। তো আর কি যিনি আবিষ্কার করছিলেন ওনার নাম ছিল মেবি কার্তেশিয়ান, এরকম একটা নাম ছিল, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো এই যে তুমি মূল বিন্দুর সাপেক্ষে আর কি তুমি এই হিসাব নিকাশটা করতেছো। দেখো এই যে কয়টা অক্ষ, দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এরকম দুইটা অক্ষ নিয়ে তুমি যদি হিসাব নিকাশ করো, এটাকে তোমার বলা হয় যে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। এটার নাম কি, যে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। দুইটা অক্ষ এই জায়গায়। এখন দেখো তুমি যদি অনেক ক্ষেত্রে দেখবা যে তুমি, আচ্ছা আমাদের দেখো, বাংলা কি জানি কোঅর্ডিনেটিং সিস্টেমের কার্টেসিয়ান বুঝিনি কি বলো। স্থানাঙ্ক ব্যবস্থা নিতে আচ্ছা দেখো, তো এটাকে বলা আমার হয় তোমার এখানে যে টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দেখো, এখন অনেক ক্ষেত্রে তোমার এরকম হয় যে আমাদের দুইটা অক্ষ নিলে আমরা হিসাব করতে পারি না। মনে করো যে, আচ্ছা দেখো যে এটা মনে করো যে তোমার খাতার একটা পেজ, ঠিক আছে। তো এটা একটা পেজ, তো এই পেজের যদি তুমি এটাকে এক্স অক্ষ ধরো আর এটাকে ওয়াই অক্ষ ধরো, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। এখন দেখো যদি তুমি খাতার পেজে মনে করো একটা বিন্দু আছে, এই বিন্দুটা আছে, তো এই বিন্দুটার অবস্থান শনাক্ত করতে চাও এই অক্ষের সাপেক্ষে, মানে মূল বিন্দুর সাপেক্ষে, ও এর সাপেক্ষে বা অরিজিনের সাপেক্ষে, তখন তাহলে তোমার এই জায়গায় দুইটা অক্ষ দিয়ে হইতেছে। তুমি প্রথমে এক্স অক্ষ বরাবর এতটুকু যাও, পরে ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেলে তুমি এই যে এই বিন্দুটাকে পেয়ে ফেলতেছো। এখন দেখো তোমার, মনে করো এটা একটা পেজ না, মনে করো যে তুমি তোমার রুমের কথাই চিন্তা করো, ঠিক আছে। যে তুমি তোমার রুমে তোমার ফ্যানটা মনে করো ঝুলতেছে, ঠিক আছে। মানে এটা ত্রিমাত্রিক বস্তুর কথা চিন্তা করো, 3 ডাইমেনশনাল, যেটা তিনটা মাত্রা আছে। এখন মনে করো যে এই যে দেখো, এটা মনে করো যে এই জায়গায় একটা বিন্দু আছে, ঠিক আছে। তো তুমি এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে চাইতেছো যে তুমি এই অক্ষের সাপেক্ষে, মানে এই যে এটা যদি মূল বিন্দু ধরি আমরা 0 0, তো এটার সাপেক্ষে আমরা যে এই বিন্দুটার অবস্থান শনাক্ত করতে চাইতেছি। এখন দেখো এই বিন্দুটা কিন্তু কোনো কিছুর সাথে লাগা নাই, মনে করো এটা একটা বক্স, ঠিক আছে। এই বক্সের উপরে বিন্দুটা ভাসতেছে বা ঝুলতেছে, ভাসতেছে, বুঝছো? বিন্দুটা কি হইতেছে, এই জায়গায় ভাসতেছে। এটা কিন্তু কোনো কিছুর সাথে লাগা নাই, ঠিক আছে, এটা মেইন পয়েন্ট, এই জায়গায় ভাসতেছে। এখন এই ক্ষেত্রে জানো কি হবে তোমার, এই ক্ষেত্রে তুমি এই দুইটা অক্ষ দ্বারা, তুমি যদি এর একটা এক্স অক্ষ নাও, এটা যদি তুমি একটা ওয়াই অক্ষ নাও, তাহলে তুমি কি করো, তুমি এই বিন্দুটার অবস্থানটা শনাক্ত করতে পারবে না। কারণ কি, কারণ তুমি মনে করো যে এক্স অক্ষ বরাবর এতটুকু গেলা, তারপরে ওয়াই অক্ষ বরাবর এতটুকু যাবা, তারপরে বিন্দুটার কাছে যাওয়ার জন্য তোমার আরেকটা অক্ষ লাগবে, তো তোমার আবার এইদিকে আবার মুভ করতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে তোমরা চিন্তা করো, তাহলে বিষয়টা বুঝতে পারবা।
যে এই জায়গায় আসলে আমরা দুইটা অক্ষ দ্বারা এই বিন্দুটার অবস্থানটা শনাক্ত করতে পারি না। এই জায়গায় কি হবে, তিনটা অক্ষ লাগবে, ঠিক আছে, 0 0 0। তো এই জায়গায় যে আরেকটা অক্ষ নেওয়া হবে, তো এই অক্ষটাকে তোমার জেড অক্ষ বলা হয়, ঠিক আছে। তো তুমি এটা এক্স অক্ষ ধরছো, এটা ওয়াই অক্ষ ধরছো, এখন এটাকে জেড অক্ষ ধরতে পারো, ঠিক আছে, বা উম এরকম করতে পারো যে এটাকে জেড অক্ষ ধরতে পারো। আচ্ছা, বক্সের কনসেপ্টটা দেখো। আচ্ছা, মনে করো যে তোমার রুমে যে ফ্যানটা আছে, ঠিক আছে, তো তো মনে করো যে ফ্যানটা যেরকম ঝুলতেছে, ঠিক আছে, এরকম এই বিন্দুটা এই জায়গায় ঝুলতেছে এখন, বা ভাসতেছে, ঠিক আছে। তো এখন মনে তুমি এই বিন্দুটার অবস্থান শনাক্ত করতে চাও। তো অবস্থান শনাক্ত করার জন্য তুমি মনে করো দুইটা অক্ষ নিচ্ছ, এটা হলো একটা এক্স অক্ষ, আর এটা হলো তোমার ওয়াই অক্ষ, ঠিক আছে। ঘর তোমার মনে করো যে ঘরের দুইটা দেয়ালের কর্নার হলো দুইটা অক্ষ। এখন তুমি মনে করো যে এক্স অক্ষ বরাবর গেলা এতটুকু, ঠিক আছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর, এটা তো ওয়াই অক্ষ তাই না, তো ওয়াই অক্ষ বরাবর গেলে এতটুকু, ঠিক আছে। তো তুমি যাওয়ার পরেও কি তুমি বিন্দুটা কাছে পৌঁছাইতে পারছো? পৌঁছাইতে পারছো না, কারণ কি? কারণ বিন্দুটা এই জায়গায় মানে ঘরের মধ্যে ভাইসা আছে। তোমার যদি এরকম হইতো যে এই বিন্দুটা তোমার ওয়ালের সাথে লাইগে আছে, যে এরকম মনে করো যে এটা নিলাম, ঠিক আছে, এটা তোমার মনে করো যে একটা ওয়ালের সাথে বিন্দুটা আর কি এরকম লাইগে আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি যে দেখো এক্স অক্ষ বরাবর গেলা, যাওয়ার পরে আবার ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেলেই তুমি বিন্দুটাকে ধরে ফেলতে পারতেছো। তো এখন তো বিন্দুটা যে লাইগা নাই, বিন্দুটা হলো একটা বক্সের ভিতর ভাসতেছে। তো ভাসতে হলে তুমি কি এই জায়গায় এতটুকু গেছো, আবার এতটুকু, আবার যদি এতটুকু যাও, তো এতটুকু যাই তুমি বিন্দুটা ধরতে পারতেছো না, আরো তোমার যাইতে হইতেছে, মানে এরকম, ঠিক আছে। তো এই জায়গায় কি তোমার এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুইটা অক্ষ দ্বারা কি তুমি বিন্দুর অবস্থান শনাক্ত করতে পারতেছো? পারতেছো না। তার মানে কি এটাকে আরেকটা অক্ষ নেওয়া হয়, তো এটাকে আমরা বলি যে জেড অক্ষ, ঠিক আছে। তো এই যে এই জায়গায় দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো জেড অক্ষকে আমরা এই যে এইভাবে চিহ্নিত করি, ঠিক আছে, জেড অক্ষ। মনে করো যে এই যে রেখাটা আছে, এটা তোমার মনে করো এইভাবে চিন্তা করো যে তোমার স্ক্রিনের, তোমার মনে করো যে ল্যাপটপের স্ক্রিনটা এটা, ঠিক আছে, এটা হলো তোমার ল্যাপটপের স্ক্রিন, এটা, ঠিক আছে, বা মোবাইলের স্ক্রিন, যে ক্লাস ক্লাস করতেছো তোমরা, এটার স্ক্রিন। তো দেখো এতটুকু হলো স্ক্রিন। এখন দেখো স্ক্রিনের তুমি চিন্তা করো এটা হলো এক্স অক্ষ, ঠিক আছে, এই দিকে গেছে এক্স অক্ষ, ঠিক আছে। আর উপরের দিকে যেটা আছে এটাকে তুমি চিন্তা করো ওয়াই অক্ষ স্ক্রিনে, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো যেটা তোমার স্ক্রিন থেকে এভাবে বের হয়ে আসবে, মানে স্ক্রিন থেকে আর তোমার মুখের দিকে একটা রেখা আসতেছে সরাসরি, মনে করো যে একটা লাঠি দিয়ে সংযোগ করে দাও। তো ওইটাই হলো তোমার জেড অক্ষ, ঠিক আছে। এখন বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, বাকিরা একটু রেসপন্স করো, এই যে যে বলছিলে যে বোঝো না। আচ্ছা, ঠিক আছে। তো এরকম তিনটা অক্ষ নিয়ে কাজ করো, তো এটা একটু বুঝাই রাখলাম, কিন্তু আমাদের জেট অক্ষ নিয়ে, আচ্ছা, জেট অক্ষ, আচ্ছা শিখাই দেবো না, হালকা পাতলা, সমস্যা নাই। দেখো, এখন দেখো, কালকে আমরা কি পড়ছিলাম, একটা ভেক্টর পড়ছিলাম, ঠিক মনে আছে, একক ভেক্টর, বা যেটাকে ইংলিশে বলা হয় ইউনিট ভেক্টর, বা একক ভেক্টর, ঠিক আছে। তো এই একক ভেক্টরে আমরা কি বলছিলাম, যে এটা সবসময় ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, স্মল লেটারে, ঠিক আছে। আরেকটা কি বলছিলাম, এটা নামের উপর সবসময় ক্যাপ চিহ্ন দেওয়া হয়, যেরকম এ ক্যাপ। এখন দেখো যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে, এই জায়গায় আমরা তোমার এই একক ভেক্টরটা ইউজ করি, ঠিক আছে। মনে করো যে এটা হলো একটা টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। তো এটা হলো তোমার এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখন দেখো যে তোমার যে মনে করো যে এক্স অক্ষ, এক্স অক্ষ আছে, এক্স অক্ষ বরাবর হম বরাবর দিলাম আমরা, তো এটা হলো তোমার মূল বিন্দু 0 0, ঠিক আছে। এখন দেখো যে এই জায়গায় প্রত্যেকটা ঘর কি
এক একক না? এটা তোমরা জানো যে এক একটা ঘর এক একটা একক নির্দেশ করে, মানে একটা ঘর গেলে জি একক স্যার। একক অতিক্রম করা হয়, ঠিক আছে, এটা জানো তোমরা। তো এটা যদি এক একক হয়, তাহলে এই যে এই এই বরাবর যদি আমি একটা ভেক্টর নেই মনে করো, তাহলে এরকম প্রত্যেকটা একক কি একটা একক ভেক্টর হবে না? প্রত্যেকটা ঘরকে আমি কি একটা একক ভেক্টর বলতে পারবো না? এটা বুঝছো? কালকে একক ভেক্টর বুঝাইছিলাম যে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি এই এই প্রত্যেকটা ঘরকে আমরা একক ভেক্টর, মানে যদি একটা করে ঘর চিন্তা করি আমরা একক ভেক্টর বলতে পারি। এরকম তোমার এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তো এটার নাম দিচ্ছেন বিজ্ঞানীরা তোমার যে আই ক্যাপ, ঠিক আছে। তো কি বলছিলাম যে ছোট হাতের অক্ষর হবে আর ক্যাপ চিহ্ন হবে, এটার নাম ক্যাপ, ঠিক আছে। তো এটার নাম দিচ্ছেন বিজ্ঞানীরা আই ক্যাপ। তারপরে তোমার যে ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর, এটার নাম দিচ্ছেন বিজ্ঞানীরা তোমার জে ক্যাপ, ঠিক আছে। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর, ঠিক আছে, তো এটার নাম দিচ্ছেন বিজ্ঞানীরা কে ক্যাপ। তো এগুলো হলো তোমার ফিক্সড নেম, মানে কোন অক্ষ বরাবর একক ভেক্টর কি হবে এই নামটা তোমার ফিক্সড, মানে এটা তুমি চেঞ্জ করতে পারবে না। আই জে কে তিনটাই ফিক্সড, মানে অনেক সময় তোমরা ফিজিক্স ম্যাথে তো নাম চেঞ্জ করতে পারো, যে যেটা ইচ্ছে সেটা ধরতে পারো, এক্স ওয়াই জেড বা যে কোনো কিছু, তো কিন্তু এগুলি নাম চেঞ্জ করতে পারবে না, এগুলো হলো ফিক্সড। যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ, ঠিক আছে। এখন দেখো যে তোমার মনে করো যে একক ভেক্টর মানে কি এক একক, এখন দেখো তুমি মনে করো এদিক বরাবর তিন ঘর গেছো, তাহলে এই ভেক্টরটার নাম কি হবে বলো তো? তিন ঘর গেছো, এই ভেক্টরটার নাম কি হবে? থ্রি আই ক্যাপ, ঠিক আছে। যত ঘর যাবা ওই ওই মানে অক্ষ বরাবর তত দ্বারা গুণ করবা, ঠিক আছে। আর তাহলে তুমি যদি ওয়াই অক্ষ বরাবর যাও মনে করো ছয় ঘর, তাহলে এই ভেক্টরটার নাম কি দিবা? সিক্স জে ক্যাপ। আর তুমি যদি মনে করো জেড অক্ষ বরাবর গেছো হইলো যে, আচ্ছা এটা তো বুঝবাই, যেটা হবে ওটার সাথে জাস্ট এই গুণ করে দিবা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এখন দেখো তোমার এদিকে মেইন বিষয়টা হলো যে, আচ্ছা আরেকটা পেজ নেই, যে মনে করো যে এটা হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। তো এটা হলো মূল বিন্দু জিরো জিরো। তো মনে করো যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর আছে, এক দুই তিন চার পাঁচ। এখন দেখো যে তোমার এই জায়গায় একটা বিন্দু আছে, ঠিক আছে। তো দেখো এটা তোমার কিভাবে পাও, এদিক বরাবর যাও চার ঘর, মানে একটা জাস্টকে আমরা ধরে নিতেছি, আর এদিক বরাবর দুই ঘর। তাহলে এই বিন্দুটার তোমরা অবস্থান গ্রাফ পেপারে কিভাবে লেখো? 4,2, তাই না? এটা তো জানো তোমরা, গ্রাফ পেপার পড়ছো সবাই। এখন দেখো তাহলে এটা যদি 4,2 হয়, তাহলে এটার জন্য কিভাবে আমরা এই যে এই একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবো? একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবো হলো যে ফোর আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ, ঠিক আছে। বুঝতে পারছো? কোন একটা ভেক্টরকে মানে কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কিভাবে একক ভেক্টরকে প্রকাশ করবো? যে যোগ করে দিবা জাস্ট ফোর আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো সবাই কিভাবে প্রকাশ করবো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে এটা হলো তোমার যে একক এখন দেখো যদি মনে করো যে এরকম থাকে আরেকটা অক্ষ থাকে, তাহলে আমরা বলবো যে মনে করো জেড অক্ষ বরাবর যদি এরকম থাকে যে 4,2,6 তিনটা বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে প্রকাশ করবো? ফোর আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ, ঠিক আছে। তো এটা হলো তোমার প্রকাশ করার উপায় যে একক ভেক্টরকে। আচ্ছা, আচ্ছা দেখো দাঁড়াও, উম মনে করো যে তোমার জিরো জিরো,
আচ্ছা। দেখো, এখন তোমার বললো যে এই যে দেখো, ও বিন্দু হইলো তোমার মূল বিন্দু যেটা 0 0, আর পি বিন্দু দেওয়া আছে তোমার, যে তোমার মনে করো যে 4,6, ঠিক আছে। তো এখন তোমাকে বললো যে তোমার ওপি ওপি ভেক্টর, তো ওপি ভেক্টরটা কি এটা তোমাদের ওই দিন দেখাইছি না? ওপি ভেক্টর মানে কি, দাঁড়াও। হুম, এই যে যে তোমার একটা রেখাকে আমরা কিভাবে আর কি ভেক্টরের মাধ্যমে প্রকাশ, মানে আর কি ভেক্টরকে আমরা রেখার মাধ্যমে প্রকাশ করি। তো ওটা কি, ওটা হলো তোমার বুঝা হলো পাদবিন্দু, মানে আর কি এই যে এই বিন্দুটা হলো তোমার পাদবিন্দু, আর এই বিন্দুটা কি শীর্ষবিন্দু, ঠিক আছে। পাদবিন্দু মানে কি আদি বিন্দু, ইনিশিয়াল, ঠিক আছে, ইনিশিয়াল বিন্দু, ইনিশিয়াল ডট বা এই শেষ বিন্দু, ঠিক আছে। এটা হলো ফাইনাল ফাইনাল পয়েন্ট, এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে। এখন দেখো যে তোমার এইটাকে আমরা যদি ভেক্টরের মাধ্যমে লিখতে চাই তাহলে কি বলছি, যে এভাবে লিখতে পারি আমরা যে ওপি ভেক্টর, যেটা আর কি তোমার পাদবিন্দু মানে ইনিশিয়াল পয়েন্ট, ওটাকে আমরা প্রথমে লিখছি, আর যেটা হলো তোমার ফাইনাল পয়েন্ট ওটাকে আমরা লাস্টে লিখছি, ঠিক আছে, ওপি। এখন দেখো মনে করো যে তোমার এরকম দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার দেওয়া আছে যে একটা ভেক্টর দেওয়া আছে ওপি, ঠিক আছে, ওপি ভেক্টরটা দেওয়া আছে তোমার। তো ও এর পাদবিন্দু দেওয়া আছে এটা, পি এর পাদবিন্দু দেওয়া আছে, পি বিন্দু দেওয়া আছে এটা, ঠিক আছে, ও বিন্দু দেওয়া আছে এটা, পি বিন্দু দেওয়া আছে এটা, ঠিক আছে। এখন তোমাকে বললো ওপি ভেক্টরটাকে তুমি একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, ঠিক আছে। কি, ওপি ভেক্টরকে একক ভেক্টর মানে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তো এটা করার জন্য তোমার প্রথমে জানো কি করতে হবে, প্রথমে করতে হবে যে তোমার যে ইনিশিয়াল যে বিন্দুটা আছে, ও বিন্দু, তাই না? তো আগে দেখবা যে তোমার কি বলছে ওপি ভেক্টর। তো তুমি ওপি ভেক্টরে তোমার কয়টা ই আছে, ও আছে আর পি আছে, দুইটা পয়েন্ট আছে। তুমি দুইটা পয়েন্ট নিবা, একটা হলো ও আর একটা হলো পি। তারপরে কি করবা, ও বিন্দুর জন্য তুমি একক ভেক্টর বের করবা। আচ্ছা, ও বিন্দুর জন্য একক ভেক্টর কি হবে তোমরা বলো তো, একটু আগে শিখাইছি, মাত্র শিখাইছি। সবাই একটু ইনবক্সে বলো, মেসেজ দেওয়া বলে, মানে পার্সোনাল মেসেজ দেওয়া, তাড়াতাড়ি। ও বিন্দুর জন্য কি হবে আর পি বিন্দুর জন্য একক ভেক্টর কি হবে বলো। আচ্ছা, হুম, সুবাহ বলছো, ওয়েটটা বলছো, তাই না? আচ্ছা, পিয়েরটা বলো তাহলে, বাকিরাও বলো, বাকিরা কি বুঝতেছো না? হ্যাঁ হ্যাঁ, সুবারটা ঠিক আছে। তার মানে কি সুবা ছাড়া কেউ বুঝো নাই? আচ্ছা দেখো,
তো আমি কি শিখালাম, আমরা একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করি এই জায়গায়? না, এটা তো তুমি স্থানাঙ্ক ব্যবস্থা বলা। দেখা, আমরা বলছি যে একক ভেক্টর। দেখো এই জায়গায় যে শিখাইলাম যে তোমার একটা বিন্দু যদি দেয়া থাকে এরকম যে 4 2, তাহলে আমরা একক ভেক্টর কিভাবে প্রকাশ করি বিন্দুর জন্য? 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মুহাইমিন বলছো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, মুহাইমিন, এটা ঠিক আছে। তুমি পি পি এরটা বলো তো, পি বিন্দুরটা কি হবে? সিক্স হবে মুহাইমিন। হ্যাঁ, ইথিকাটাও ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো তোমরা মোটামুটি, ঠিক আছে। এখন দেখো যে হ্যাঁ, এখন দেখো যে তোমার এই জায়গায় যে কথাটা হলো যে আমাদের দুইটা বিন্দুর জন্য এখন আমরা কি করব, যে একক ভেক্টর বের করব। তো একটু আগে শিখাইলাম যে জাস্ট এভাবে তোমার দুইটা পয়েন্ট থাকলে জাস্ট এভাবে বসাই দিবা যে 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তো ও বিন্দুর জন্য কি হবে? 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ, ঠিক আছে। আর পি বিন্দুর জন্য কি হবে? 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ, ঠিক আছে। তো এটা হলো তোমার একক ভেক্টর বের হইলো ওপি। তো এটা বের করার পরে এটা হলো ও বিন্দুর আর পি বিন্দুরটা আলাদা আলাদা বিন্দুরটা বের হয়েছে। কিন্তু তোমার কাছে জানতে চাইছে যে ওপি রেখার একক ভেক্টরটা। তো ওপি রেখার একক ভেক্টর বের করার জন্য তোমার কি করতে হবে, যে এভাবে আজকে মানে দাঁড়াও, আরেকটা পেজ নেই, যে ওপি রেখার জন্য ওপি রেখার ভেক্টরটা আর কি একক ভেক্টরটা আমরা বের করবো। তো এটার জন্য কি করতে হবে, যে তোমার ওপি কি করবা, যে লাস্টে যেটা থাকবে এটা প্রথমে লিখবা, যে পি ভেক্টর মাইনাস ও ভেক্টর, ঠিক আছে। পি ভেক্টর থেকে তুমি ও ভেক্টরটা বিয়োগ করে দিবা। এখন দেখো তাহলে তো বিয়োগ করো, তাহলে কি হয়, যে যেটা আছে ওটা থাকবে, কারণ 0 0, তাই না? যে 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ। বিয়োগ, সিম্পল বিয়োগ। তোমরা আই এর সাথে আই বিয়োগ করবা, জে এর সাথে জে বিয়োগ করবা, ঠিক আছে। মানে যুগের ক্ষেত্র সেম। আই এর সাথে আই যোগ করবা, জে এর সাথে জে যোগ করবা, বা কে থাকলে কে এর সাথে কে, শুধু কে কে যোগ করবা, মানে যেটা আছে ওটার সাথে ওটা যোগ বিয়োগ করবা। তো এটা সিম্পল, এটা বুঝছো তোমরা? তাহলে কি 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ, ঠিক আছে। তো এটা হলো তোমার ওপি ভেক্টরটা আমরা কি একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। এখন দেখো, ওপি ভেক্টর যে কথা, ঠিক আছে, নট ইকুয়ালস টু পিও, ঠিক আছে। মানে যে ওপি আমি যেটা বুঝাইতেছি, পিও কিন্তু এক জিনিস হবে না। পিও মানে কি হবে বলতো? পিও মানে তোমার তীর চিহ্নটা, তীর চিহ্নটা এইদিকে হবে, ঠিক আছে। পিও মানে যদি বলি পিও, মানে এইদিকে তীর চিহ্ন হবে না। তো তোমার পিও ভেক্টর, আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে এই ইনফরমেশন অনুসারে পিও ভেক্টরটা কি হবে? সবাই আমাকে ইনবক্সে বলো। হ্যাঁ, মোহামেডান, ঠিক আছে, বাকিরা বলো। স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? পিও ভেক্টরটা কি হবে বলো। মানে মাত্রই তো শিখে এলাম, তাই না? যে ওপি কিভাবে বের করছি, পিওটা ওইভাবে বের করো। দেখো ওপি কিভাবে বের করছি। হ্যাঁ, সুবারটাও ঠিক আছে। আচ্ছা, তো আশা করি মোটামুটি বাকিরা বুঝতে পারছো, তাই না? যদি কেউ বুঝতে না পারো বলো আমাকে, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। ইফরাজ, হ্যাঁ ইফরাজেরটাও ঠিক আছে। -4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ।
হ্যাঁ, ইথিক আর টটিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা একটা ভেক্টর বের করতে পারি। এখন দেখো, তো তোমাদের যেটা বললাম যে তোমার ওপি ভেক্টর নট ইকুয়ালস টু পিও ভেক্টর, তো এটা তো বুঝতে পারছো কেন। তো তার মানে কি ওপি ভেক্টর সমান কি হবে বলো তো? ওপি ভেক্টর সমান হবে মাইনাস পিও ভেক্টর, তাই না? তুমি এটা কি দেখো, আগে যে মানটা ছিল মানটা সেমই আছে, তাই না? 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ, জাস্ট সামনে একটা মাইনাস বসছে, ঠিক আছে। তো এটা হলো তোমার যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস ইন কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, আমরা ভেক্টর পড়তেছি, ঠিক আছে। তো ভেক্টরটা তোমার এই সেকেন্ডারি লেভেলে আছে, তো তোমাদের আর কি মোটামুটি তো এটা লাগবে, তো সেকেন্ডারিতেও আছে হায়ার সেকেন্ডারিতেও আছে, দুই ক্যাটাগরিতে আছে, মানে সেকেন্ডারিতে একটু কম আছে, হায়ার সেকেন্ডারিতে একটু বেশি আছে, ঠিক আছে। তো ভেক্টর আসলে লাগে তোমার জুনিয়রদেরও, জুনিয়র ক্যাটাগরি যারা আছে তাদেরও লাগে মাস্ট, ঠিক আছে। তো এই জন্য ভেক্টরটা ইম্পর্টেন্ট, মানে এটা তোমার সব চ্যাপ্টারে এই ভেক্টরটা কানেক্টেড, মানে বাকি ফিজিক্সের যত চ্যাপ্টার পড়বা প্রত্যেকটা চ্যাপ্টারে এই ভেক্টর থাকবেই, ঠিক আছে। ভেক্টর ছাড়া ফিজিক্সে কোনো চ্যাপ্টারে আসলে নাই, বলতে গেলে 90%ই, কিছু আছে, তো একটা আছে, ঠিক আছে। তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্সের। এখন দেখো, এটা তো আমরা একটু সময় নিয়ে পড়বো। তো এটা হলো তোমার ওপি ভেক্টর মাইনাস পিও ভেক্টর। এখন দেখো যে তোমার আমরা যেটা বললাম যে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস ইন কোঅর্ডিনেট সিস্টেম, তো এটা তোমার যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। এখন সামনে যাই। হুম। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস শিখলাম যে তোমার এই, আচ্ছা, মানে ভেক্টরের মানে এই জায়গায় তো তুমি বিয়োগ করতে পারছো, তাই না? তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরটা আছে, তো ওই ভেক্টরটা আমরা কিভাবে যোগ বিয়োগ করি ওইটাও শিখছি। তো আরেকটা জিনিস বাকি আছে আমাদের, ভেক্টরের গুণ, তাই না? তো আমরা বলছি যে ভেক্টরের চাইতে তিনটা কাজ করতে পারি, যোগ বিয়োগ গুণ। তো যোগ বিয়োগ হয়ে গেল, তো আমরা বলছি যে যোগ বিয়োগ গুণ এগুলি আমরা জ্যামিতির মাধ্যমে করে থাকি মেইনলি আর কি। বা ভেক্টর বীজগণিত, এই যে 4i ক্যাপ 6j ক্যাপ এগুলি দেখতেছো না, এগুলো হলো ভেক্টর বীজগণিত, ঠিক আছে। আর জ্যামিতিটা কই, এই যে দেখো আমরা জ্যামিতিও কিন্তু অ্যাপ্লাই করছি, তাই না? এই যে কোঅর্ডিনেট সিস্টেম চিত্র, তো এটাই হলো তোমার যে ভেক্টর বীজগণিত বলা হয় আর ভেক্টর জ্যামিতি, ঠিক আছে। তো এগুলির মাধ্যমে আমরা ভেক্টরের হিসাব নিকাশ গুলো করে থাকি। তো যোগ বিয়োগ শেষ হলো, গুণটা আমরা পরে শিখবো লাস্টের দিকে। তো এখন আমরা শিখবো হলো যে উম, এতক্ষণ আমরা শিখলাম একক ভেক্টর, ঠিক আছে। তো এখন আমরা শিখবো যে মানে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে একক ভেক্টর আছে ওইটা ছাড়া অন্যভাবে, মানে শুধু চিত্রের মাধ্যমে যে যোগ বিয়োগ আছে ওইগুলি আমরা শিখবো, ঠিক আছে। তো এখন আমরা শিখবো যে তোমার এটা পার্ট আছে, দাঁড়াও। রুলস অফ, আচ্ছা মিটিং কাটতে গেলে তোমার একটু আবার জয়েন হয়েছে সাথে সাথে। রুলস অফ জিওমেট্রিক্যাল এডিশন অফ ভেক্টরস, ঠিক আছে। তো এটা তোমার হলো যে বাংলায় বলা হয় ভেক্টর রাশি, মানে জ্যামিতির সাহায্যে ভেক্টরের যুগ, ঠিক আছে। তো এই জায়গায় আমরা কি করছি, এই জায়গায় আমরা বীজগণিত ইউজ করছি আবার জ্যামিতি ইউজ করছি, তো এটা হলো তোমার জাস্ট মানে জ্যামিতির মাধ্যমে আমরা ভেক্টরের যুগ করব, ঠিক আছে। তো দুইটা উপায়ে আমরা যুগ শিখতেছি, একটা হলো তোমার যে কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে একটা যুগ শিখতেছি, আরেকটা শিখতেছি হলো তোমার মানে আর কি এই যে, আচ্ছা এটা হলো তোমার যে যুগটা শিখলাম আমরা, এই যে যুগটা, এটা হলো তোমার যে কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। এগুলি আর কি ক্লিয়ার রাখা অনেক ইম্পর্টেন্ট যে আমরা কোন যুগ কিভাবে করতেছি। তো এগুলি হলো বেসিক আর কি সিস্টেম। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে আমরা এই যুগটা করছি বা বিয়োগ করছি, যেটাই বলো যে এখন আমরা যেটা শিখবো এটা হলো তোমার যে সেকেন্ড টাইপ হলো যুগের যে জ্যামিতির মাধ্যমে ভেক্টরের যুগ, ঠিক আছে। এখন দেখো, তো জ্যামিতির মাধ্যমে ভেক্টরের যুগে
5টা নিয়ম আছে। তো কি কি নিয়ম? যে প্রথমটা হলো সাধারণ নিয়ম বা জেনারেল মেথড। তারপর হলো তোমার ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ পদ্ধতি, ঠিক আছে? এটা হলো সাধারণ পদ্ধতি, এটা হলো ত্রিভুজ পদ্ধতি, ত্রিভুজের মাধ্যমে যোগ, ঠিক আছে? তারপর হলো তোমার যে বহুভুজ সূত্র, বা এটা বলা হয় যে তোমার পলিগন ল, মানে বুঝতেই পারতেছো, বহু অনেকগুলি বাহুর সাহায্যে আর কি। তারপর হলো তোমার যে সামান্তরিক সূত্র, ঠিক আছে, প্যারালালোগ্রাম ল, ঠিক আছে। কম্পোনেন্ট ল বা উপাংশ সূত্র। ক্লাস 9:30 শেষ হবে। হুম, দেখো তোমাদের তো, আচ্ছা, দেখো যে এটা কি, এটা হলো সাধারণ পদ্ধতি, এটা হলো ত্রিভুজ পদ্ধতি, এটা হলো তোমার বহুভুজ পদ্ধতি বা পলিগন ল, এটা হলো সামান্তরিক সূত্র, আর এটা হলো তোমার উপাংশ সূত্র বা কম্পোনেন্ট ল। তো তোমাদের লাগবে কি? তোমাদের লাগবে হলো যে ট্রায়াঙ্গেল ল আর সামান্তরিক সূত্র বা প্যারালালোগ্রাম ল, ঠিক আছে? আর জেনারেল মেথডটাও দেখে দেবো, সমস্যা নাই। তো এই তিনটা আমাদের লাগবে, বাকি দুইটা আপাতত দরকার নাই, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তোমরা আর কি এতদিন মানে জানছো যে আমরা আর কি সাধারণ যোগ বিয়োগ যখন করি, যে 5 কেজি চালের সাথে যদি তুমি 2 কেজি চাল মিশাও, তাহলে দেখো 7 কেজি মানে আর কি হয়, ঠিক আছে, চাল। বা তুমি যদি বলো যে 10 মিটার একটা দৈর্ঘ্যের সাথে 4 মিটার একটা দৈর্ঘ্য যোগ করো, তাহলে কি হয়? 14 মিটার। তো এগুলি আমরা কি করি? এগুলি হলো তোমার স্কেলার রাশি, সাধারণ যোগ বিয়োগ, সাধারণ যোগ বিয়োগ, তাই না? কিন্তু এটা হলো তোমার স্কেলার রাশির যে যোগ বিয়োগ আছে, এটা তোমার সাধারণ মানে বীজগাণিতিক নিয়মে হয়, ঠিক আছে? কিন্তু এখন দেখো তোমার যে ভেক্টর রাশিগুলি আছে, তো ভেক্টর রাশির যোগ বিয়োগ গুলি তুমি সাধারণ ভাবে করতে পারবে না, ঠিক আছে? তো ভেক্টর রাশির যোগ বিয়োগ গুলি করার জন্য তোমার কি লাগবে? তোমার জ্যামিতির সাহায্য লাগবে, ঠিক আছে? তো এই জন্যই আমরা এই যে এই তিনটা যে এতগুলি যে আমরা সূত্র শিখবো, যে পদ্ধতি বললাম, তো এই পদ্ধতি হলো যে তোমার ভেক্টর রাশি যোগ করার পদ্ধতি, ঠিক আছে? তো মানে তুমি যদি কি করো, দুই বা আচ্ছা ততোধিক ভেক্টর যদি তুমি যোগ করো বা বিয়োগ করো, ঠিক আছে, দুই বা ততোধিক ভেক্টর যোগ বা বিয়োগ করো, এটাকে তোমার বলা হয় যে ভেক্টর রাশির লব্ধি, রেজাল্টেন্ট বা লব্ধি, ঠিক আছে? তো কি তুমি দুই বা ততোধিক ভেক্টর যোগ বা বিয়োগ করো, এটাকে বলা হয় ভেক্টর রাশির লব্ধি বা রেজাল্টেন্ট। তো আমরা যদি ফার্স্টে শুরু করি তোমার ভেক্টর রাশির জেনারেল মেথড দ্বারা। আচ্ছা, ফার্স্টে আমরা ত্রিভুজ দ্বারা শুরু করি, ঠিক আছে? তা ত্রিভুজ,
লেখো, তোমরা একটু লিখে নিতে পারো চাইলে, ঠিক আছে? মানে এই ত্রিভুজের যে সূত্রটা আছে, ঠিক আছে, চাইলে একটু লিখে নাও। মানে সূত্রটা পরে আমি বুঝাই দিতেছি যে যদি কোনো ত্রিভুজের, ঠিক আছে, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, ঠিক আছে, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, তবে তৃতীয় বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে, ঠিক আছে? লিখছো? তো এটা কি ইংলিশে বলা যাবে? আচ্ছা, ইংলিশে মানে, আচ্ছা আমি বুঝাই দিতেছি, দাঁড়া এক মিনিট, লেখা নেই। যদি কোনো, বাংলাটা লিখে আমি ইংলিশ বলতেছি। যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করে। আচ্ছা আচ্ছা, আমি দিতেছি, দাঁড়াও আমি একটু বুঝাই নিই, এটা আমি বলতেছি, এক মিনিট চিন্তা করো না তোমরা, দাঁড়াও। দেখো এই যে কি বলছে যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, তবে তৃতীয় বাহু বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে, ঠিক আছে? তো এটা তোমার ইংলিশে যদি লিখতে চাও যে ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড ইন, লেখো, ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি? আচ্ছা দাঁড়া, আমি পরে বুঝাই দিতেছি, আগে লিখে নাও। If two vectors are represented in magnitude and direction by the two sides of a triangle taken in a order, মানে কি এই যে যে তোমার সন্নিহিত ভাবে, মানে এই যে একটার সাথে আরেকটা, দেখো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? তো তুমি ত্রিভুজের এই বাহু আর এই বাহু মানে কি যে একটার সাথে আরেকটা মানে সেট করছে, লেগে আছে, তুমি যদি এই বাহু নেও, ঠিক আছে, আচ্ছা দেখো, তো এই দুইটা বাহু কি সন্নিহিত বাহু। এখন দেখো এরকম যদি তুমি দুইটা সন্নিহিত বাহু নেও, মানে কি একটা বাহুর সাথে আরেকটা বাহু, তো এটাই বলছে যে ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বাই দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন এ অর্ডার। তো টেকেন ইন এ অর্ডার মানে কি যে দেখো, মানে ত্রিভুজ, যদি একটা ত্রিভুজ কল্পনা করি আমরা,
তো ত্রিভুজের মনে করো যে ত্রিভুজের তিনটা বাহু হলো তিনটা ভেক্টর, তো তোমার যদি কি হয়, এটা যদি এইদিকে আর এটা যদি এদিকে যায়, দেখো দিক কি সেম না? আচ্ছা দেখো, আমি একটু অন্যভাবে বোঝাই তাহলে দিকটা বুঝতে সুবিধা হবে। মনে করো যে এটা হলো একটা ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজের তিনটা বাহু তিনটা ভেক্টর। এখন দেখো যে তুমি মনে করো ভেক্টর সাইন দিবা, তো এই জায়গায় দিলে এইটা, এখন দেখো এই জায়গায় দিলে এইটা, তার মানে কি এদিকে কি দিক সেম, তাই না? এখন তুমি যদি আবার এইদিকে এটা দাও, তার মানে কি দেখো যে এইদিকে গেছে ফার্স্টে, পরে এইদিকে গেছে, পরে আবার এইদিকে আসছে, তার মানে কি একটা দিক ওয়াইজ হইতেছে। তুমি যদি এই দিকটা এইদিকে না দিয়া তুমি যদি এইভাবে দাও যে এদিকে এটা গেছে, এদিকে এটা গেছে, পরে এটার দিক যদি এরকম দাও, তাহলে কি যে এটা যে একটা অনুক্রমে আছিল, মানে ক্রমানুসারে আছিল, তো ক্রমটা চেঞ্জ হয়ে গেল না? তো এরকম এটাই বলছে যে দুইটা যদি এরকম ক্রমে থাকে, যে একটা এভাবে গেছে আরেকটা এই ক্রমে গেছে, তো তাহলে কি হবে যে সন্নিহিত বাহু মানে কি, যে তোমার যে দুইটা বাহু সেট করছে, ঠিক আছে, যে তুমি সন্নিহিত বাহু কি দেখো, এই দুইটা হলো সন্নিহিত বাহু, যে চিন্তা করো। আবার এই যে এই দুইটা হলো কি এই জায়গায় সেট করছে, তো এই দুইটা হলো সন্নিহিত বাহু। আবার দেখো এই বিন্দু থেকে এই দুইটা বাহু সেট করছে, তার মানে কি এই দুইটা বাহু সন্নিহিত বাহু। তুমি আর যেটাই নাও, যে দুইটা সন্নিহিত বাহু না, ঠিক আছে? তো তোমার ইংলিশ যেটা বলতেছিলাম যে ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বাই দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার, মানে কি যে দুটি সন্নিহিত বাহু একই ক্রমে, ঠিক আছে, একই ক্রমে থাকে, দেন দেয়ার সাম ইজ, সাম মানে কি রেজাল্টেন্ট, ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন অপোজিট অর্ডার, ঠিক আছে? তো এটাই বলছে যে ভেক্টর নির্দেশ করে, তবে তৃতীয় বাহু বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করে। তো যারা ইংলিশ লিখছো, লিখতে পারছো, ইংলিশ ভার্সনে আসো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। তাহলে দেখো এই যে সূত্রটা কি বলতেছে, যে তোমার যদি দুইটা বাহুর ক্রমে কি হয়, দেখো আমরা এভাবে করতে পারি, মনে করো এটা নিলে এইভাবে, এটা নিলে এইভাবে, কি একই দিকে ক্রমে গেছে না? আরেকটাকে তুমি যদি এইভাবে নাও তাহলে সেম ক্রম হবে। কিন্তু তোমার জায়গায় বলছে যে দুইটা একই ক্রমে থাকলে, মানে একই দিকে থাকলে, সেম ডিরেকশন থাকলে, তৃতীয় যেটা হবে ওটা বিপরীত দিকে থাকবে। যদি এই এই দিকেই যায় তাহলে কি সেম দিক না, মানে এইভাবে গেলে। কিন্তু তুমি যদি এটা নেও তাহলে কি বিপরীত দিক হলো, মানে এই দুইটার সাথে, তো মানে মুখোমুখি সংঘর্ষ এরকম একটা বিষয়। তো তোমার বিপরীত দিকে গেল, তো এই বিপরীত দিকে যেটা সেটা কি করবে, এই যে এই দুইটা ভেক্টর যেটা আছে, এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, তাই না? এখন দেখো, আচ্ছা এই জায়গায় যারা আর কি মানে ক্লাস নাইনে আছো তারা তো পিথাগোরাসের সূত্র পড়ছোই, তাই না? আর এমনি ক্লাস নাইন ছাড়া বাকি যারা আছো, কে কে পিথাগোরাসের সূত্র পড়ছো একটু বলো তো আমাকে। আচ্ছা কে 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 পড়েছি পড়ছো স্যার। সবাই বলো, যারা যারা আছো একটু মেসেঞ্জারে বলো, পড়েছি। মেসেজে বলো একটু, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, ঈশান পড়ছো, ইথিকা, সুবা, উম, ঈশান, ইফরাস, অহনা, আর আচ্ছা তেহা পড়ো নাই, তাই না? আচ্ছা মোহাইমিনও পড়ছো, মোটামুটি সবারই পড়া হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তেহা তুমি পরে বুঝাই দেবো, সমস্যা না, আপাতত যারা একটু বুঝতেছে একটু যা দেখো। এখন দেখো যে তুমি মনে করো যেই করলা যে এটা হলো তোমার দেয়া আছে, মনে করো 3 4, তাহলে কি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে কি তুমি এই বাহুটার দৈর্ঘ্য কি পিথাগোরাসের সাহায্যে বের করতে পারবে না? √3² + 4², মানে কি এই বাহুটার দৈর্ঘ্য কত? 5। বুঝতে পারছো? এটা তো জানোই তোমরা। তো এরকম মনে করো যে তোমার দেওয়া আছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে এরকম একই ক্রমে, তো তৃতীয় ভেক্টরটা যদি তোমার বিপরীত ক্রমে থাকে, তাহলে ওই ভেক্টরটার আমরা দৈর্ঘ্যটা আমরা বা পরিমাপটা আমরা এই যে চিত্রের সাহায্যে এভাবে বের করতে পারি, ঠিক আছে? এটাই হলো তোমার ট্রায়াঙ্গেল ল। এখন দেখো, স্যার এটা তো শুধু সম্ভবত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে খেটে না, নাকি অন্যান্য ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো? একটু জোরে বলো, বুঝি নাই।
এটা শুধু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে খাটে না স্যার? আচ্ছা, এটা দ্বারা এক মিনিট আমার দেখতে হবে। ওয়েট। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার শুধু মানে সমকোণী ত্রিভুজ যেটা এটার জন্যই হবে মানে। বাট বুঝতে আচ্ছা, পারছি। ওইগুলির জন্য কিভাবে হবে ওটা আমরা পড়বো, মানে যদি তোমার সমকোণী ত্রিভুজ না হয়, এটা জাস্ট উদাহরণ দিলাম যে আমরা কিভাবে আর এটা কি কি এই ট্রিগোনোমেট্রি সূত্রটা দিয়ে করতে ইউজ হবে করি। স্যার বাকিগুলো? হ্যাঁ বাকিগুলো কি স্যার ট্রিগোনোমেট্রিক রেশিওস দিয়ে বের করবো? হ্যাঁ, ত্রিকোণমিতিক রেশিও দিয়ে বের করতে পারবা। বাট মানে ভেক্টরের ক্ষেত্রে তোমার আরো মানে কয়েকটা সূত্র আছে, ওইগুলো দিয়ে করতে পারবা, ঠিক আছে, সমস্যা না। আচ্ছা। এখন দেখো যে আচ্ছা, দেখো এখন যদি আমরা মনে করো যে এটা হলো একটা ত্রিভুজ, ঠিক আছে, তো এটা যদি দুইটা ভেক্টর নেই, দুইটা যদি একই ক্রমে থাকে আরেকটা কি বিপরীত ক্রমে থাকবে, এদিকে দিলে কি হবে, এদিকে দিলে হবে না, ঠিক আছে। তো বিপরীত ক্রম কি হবে, বিপরীত ক্রমটা হবে তোমার উম এইভাবে, ঠিক আছে, তাই না, এদিকে হবে। এখন আমাকে বলো, যদি এটা হয় তোমার ওপি কিউ ত্রিভুজ, এটা হলো তোমার ওপি ভেক্টর, এটা হলো পি কিউ ভেক্টর, আর এটা হলো তোমার ও কিউ ভেক্টর, ঠিক আছে। আমাকে বলো এই ট্রায়াঙ্গেল ল, এটা হলো তোমার সূত্র, ঠিক আছে। তো তুমি আমাকে এটা বলো যে এই সূত্র থেকে আমাকে ইকুয়েশনটা বলো, ইকুয়েশন মানে সমীকরণটা কি হবে এটা বলো, যে এই সূত্র থেকে ইকুয়েশনটা কি হবে। এটা হলো তোমার থিওরি, ঠিক আছে, সূত্র। আর এই সূত্র থেকে আমাদের ইকুয়েশন বা সমীকরণটা কি হবে এটা বলো, ঠিক আছে। সূত্রটা পড়ো, একটু পড়া বলো আমাকে, তোমার পারবা আশা করি। তুবা বলছো আর মুহাইমিন বলছো। মুহাইমিন, এটা কি বলছো তুমি? এই যে কোনো জায়গায় কি বর্গের কথা বলা হয়েছে? বলা হয় নাই। দেখো কি বলা হয়েছে, যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু তোমার একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে। তো দুইটি বাহু একই ক্রমে, ঠিক আছে, দুইটি বাহু যদি আমি একই ক্রমে নেই, একটা কি তোমার এদিকে গেছে ওপি, আরেকটা কি তোমার ও কিউ, তাই না, এদিকে চিহ্ন দেওয়া ও কিউ। তাহলে এটা কি, এটা হলো তো, সরি সরি সরি, এটা হলো তোমার পি কিউ, সরি, এটা তোমার পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, তো শীর্ষবিন্দুকে আমরা পরে রাখি। তো একটা হলো ওপি, একটা হলো পি কিউ। আরেকটা কি হচ্ছে তোমার অপর বাহু, ও, তৃতীয় বাহু যেটা থাকবে বিপরীত ক্রমে। তো তৃতীয় বাহু কোনটা, তৃতীয় বাহু এটা, তাই না। তো এটা তোমার বিপরীত ক্রমে, তো এটা এদিকে গেছে, তো বিপরীত ক্রম কোনটা, এদিকে গেছে, তার মানে কি এটা হলো তোমার পাদবিন্দু ও, আর এটা হলো তোমার শীর্ষবিন্দু কিউ, ঠিক আছে, ও কিউ। তো কি করে লব্ধি নির্দেশ করে, তার মানে কি এটা হলো তোমার লব্ধি মানে যোগফলটা। তো এটা যদি যোগফল হয়, তাহলে আমরা যোগফল কিভাবে পাই, বাকি দুইটা বাহু যোগ করে, তাই না, ওপি প্লাস পি কিউ, ঠিক আছে। এটা হলো তোমার ইকুয়েশন, এটা তোমার ভেক্টরের ত্রিভুজ সূত্রের ইকুয়েশন। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এই ঠিকাটা ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? যারা আসো ক্লাসে সবাই রেসপন্স করো। ইথিকা, ইফরা, জিশান, সুবা, তেহা, অহনা, মুহাইমিন।
স্যার জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকতেছে আমাদের। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা তোমার যে ত্রিভুজ সূত্র শেষ তো, তাহলে আমরা সামান্তরিক সূত্র শুরু করবো, ঠিক আছে? তো তোমরা লিভ নিতে পারো চাইলে, আর সময় থাকলে কারো বলতে পারো। আল্লাহ হাফেজ।